আজকের গন্তব্য দুর্গাপুর পাহাড়। সকালের নরম রোদে আর ঠান্ডা হাওয়া যেন এক অদ্ভুত ভালো লাগা এনে দিচ্ছে। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন অভিজ্ঞতার খুঁজে। রাস্তার দুই পাশে সবুজ মাঠ, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, মানুষজনের ব্যস্ততা আর প্রকৃতির নিজের ছন্দে চলা, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। মাঝে মাঝে রাস্তার ধুলোমাখা অংশ মনে করিয়ে দেয় প্রকৃতির কতটা নিজের মতো। আমাদের পুরো টিম একেবারেই উত্তেজনায় পড়েছে। কেউ গান গাইছে, কেউ জানালার পাশে বসে চুপচাপ দেখছে। এমন মুহূর্তগুলো আসলে ট্রিপকে স্মরণীয় করে তোলে। সড়কটা সোজা নয়, মাঝে মাঝে কাঁচা রাস্তা, মাঝে মাঝে পাথরের ডোকা চাকা, তবুও অদ্ভুত এক মুগ্ধতা। শহরের চিৎকার মুখর দুনিয়া থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, যেন নিজেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে নিজের কাজে। জানালার বাইরে সবুজ ছায়া আর শুকনো ধুলো একসঙ্গে চুরে চলছে। মনে হয় প্রকৃতি এখানেই কথা বলে না, চুপ করে তাকিয়ে তাকিয়ে শুধুই দেখে। আমার সহযাত্রীরা ব্যস্ত, কেউ ছবি তুলে, কেউ গান গায়। আমি চুপ করে থাকি, মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, এই পথ কি আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, নাকি শুধু ফিরিয়ে দিচ্ছে আমার শুরুতেই। একটা গাঁও পেরিয়ে এলাম, কয়েকটা কুঁড়ের ঘর, দুটো শিশু খেলছে, একজন বৃদ্ধা কাঁধে বোঝা নিয়ে হাঁটছে। কি অদ্ভুত সংযোগ! আমি যাচ্ছি পাহাড় দেখতে আর তারা পাহাড়ে বাঁচে প্রতিদিন। রাস্তা যত এগোয় পাহাড়ের তত স্পষ্ট হয়, কিন্তু সবচেয়ে স্পষ্ট হয়ে উঠছে এক অদৃশ্য পথ, নিজের ভিতরের দিকে যাওয়ার পথ। দুর্গাপুর হয়তো এক জায়গা, কিন্তু এ পথ আত্মসন্ধানের। পাহাড়ে উঠছে শুরুটা সহজ ছিল, চারপাশে গাছ, নরম বাতাস, পাখির ডাক। পা বাড়াতে বাড়াতে এক সময় টের পেলাম, যত উপরে যাচ্ছি ততই পথ কঠিন হয়ে যাচ্ছে। পায়ের নিচে কাকড় পাথর, শরীরে ঘাম জমেছে, কিন্তু থামার নাম নেই। হাঁটতে হাঁটতে মনে হলো এই পাহাড় যেন আমার জীবন, কখনো সোজা, কখনো বাঁকা, কখনো মিশন, আবার কখনো খুব কষ্টের। প্রতিটা ধাপে একটু করে ক্লান্তি আসে, কিন্তু সেই ক্লান্তির মাঝে একটা শান্তি আছে, কারণ জানি এই পথটা আমার বেছে নেওয়া। চারপাশে নিঃশব্দতা, মানুষের কোনো শব্দ নেই, শুধু বাতাস, গাছের পাতার শব্দ আর আমার নিজের নিঃশ্বাসের আওয়াজ। এই নীরবতা আমার ভেতরে সব কথা শুনতে বাধ্য করে। একটু থেমে নিচের দিকে তাকালাম, অনেকটা পথ পেরিয়ে এসেছি। মনে হলো জীবনটাও এমন, যখন মাঝপথে দাঁড়াই তখনই বুঝি এই কতটা এগিয়েছি। পাহাড়ে ওঠার সময় সবচেয়ে কঠিন যে অংশটা হলো, সেটা আসলেই বাইরে না, সবচেয়ে কঠিন লড়াইটা হলো চলে নিজের ভেতরে।
তবুও হাঁটছি ধীরে ধীরে, কারণ জানি চূড়ায় উঠে দেখার মতো কিছু অপেক্ষা করে। আর তার চেয়ে বড় ব্যাপার, এই পথেই নিজেকে একটু করে খুঁজে পাচ্ছি। অবশেষে চৌড়ায় পৌঁছালাম। শেষের দিকটা বেশ কঠিন ছিল, পা যেন আর উঠতে চায় না, বুকের ভেতর তৃপ্ত ধুক ধুক, কিন্তু মন বলছিল আরেক ধাপ। সেই শেষ ধাপ পেরিয়ে যখন চৌড়ায় দাঁড়ালাম, একটা মুহূর্তের জন্য কিছুই বলার ছিল না। চারপাশটা একেবারে খোলা, যত দূর চোখ দেখা যায় শুধু নীল আকাশ, দূরের সবুজ পাহাড়, নিচে নদীর রেখা আর ছায়ার ঢাকা ঘরবাড়ি। সব কিছু এত ছোট ছোট অথচ এত সুন্দর, যে শহরে আমরা হেঁটে বেড়াই, বাঁচি, কাঁদি, সেটা এখানে দাঁড়িয়ে দেখলে মনে হয় এসব কিছু আসলেই খুব ক্ষণিক। একটা অদ্ভুত শান্তি ঘিরে ধরল এই জায়গা। কোনো বাস্তবতা নেই, কোনো প্রতিযোগিতা নেই, শুধু নীরবতা, প্রকৃতি আর নিজের নিঃশ্বাস। চোখ বন্ধ করলাম কিছুক্ষণ, মনে হলো আমি এখন কোনো কিছুর মধ্যে নেই, আমি এখন নিজের ভেতরেই আছি। এমনকি নিজেকেও ছোট মনে হলো। পাহাড়, আকাশ, বাতাস, এদের সামনে আমরা কত ক্ষুদ্র, কত সামরিক। চূড়ায় এসে বুঝলাম উঠে আসাটা ছিল দরকার, কিন্তু পৌঁছানোটা নয়। এই পথটাই আমাকে বদলেছে। পাহাড়ের পথটা কখনো সোজা নয়, চলে যায় বাঁকে বাঁকে, একবার ডান থেকে উঠে যায়, আবার হঠাৎ বাঁ দিকে থেমে আসে। এই পথটা যেন মানুষের জীবন, কোনোদিনই এক রেখা না। চলার সময় প্রতিটা মোড়ে একটা নতুন দৃশ্য অপেক্ষা করে। একটা বাঘ ঘুরলে হয়তো চোখের সামনে খুলে যায় একদম নতুন পৃথিবী। নিচে ছড়িয়ে থাকা গ্রাম, নদীর মতো, সাপের মতো ঘুরে যাওয়া পথ, আর দূরের পাহাড়গুলো হালকা কুয়াশা ঢাকা। রাস্তার পাশে গাছেরা আর একটা পাহাড়দার, কেউ একা দাঁড়িয়ে, কেউ দল বল বেঁধে। পাতার ফাঁক দিয়ে আলো পড়ে গায়ে, মনে হয় প্রকৃতির নিজে আলো হাতে আমাদের পথ দেখিয়ে দিচ্ছে। কখনো খুব উপরে উঠে যায়, তখন নিচে তাকালে মানুষ, বাড়িঘর সবই ছোট ছোট বিন্দুর মতো লাগে। আর কখনো এমন গভীর জঙ্গল আসে, সেখানে সূর্যের আলো যেন লুকিয়ে পড়ে। পাহাড়ের এক পাক ঘুরে যখন উপরে উঠলাম, হঠাৎ চোখে পড়ল কয়েকটি ছোট ঘর, মাটির দেওয়াল, টিন বা খড়ের ছাউনি, সামনে ছোট উঠান, পাশে কয়েকটা গাছ, মুরগি ঘুরছে, আর দূরে এক শিশু তাকিয়ে আছে চুপচাপ। এগুলো কোনো পর্যটন কেন্দ্র না, এগুলো আদিবাসীদের ঘর। পাহাড়ের বুকে বেঁচে থাকা নিঃশব্দ কিছু জীবন। তাদের চোখে কোনো বাস্তবতা নেই, কোনো তাড়াহুড়া নেই, শুধু সময়ের সঙ্গে তাল মিলিয়ে থাকা এক গভীর শান্তি। তাদের ঘর ছোট কিন্তু মন বড়। জীবনে যদি কোনো একটা আনন্দময় সময় হয়ে থাকে, একটা আনন্দময় সময়, কিন্তু কষ্টের কথা কইতাম না, কষ্টের কথা কইতে গেলে। আজকে তুমি পাহাড়ে আসছো, তোমার কেমন অনুভূতি হচ্ছে? জায়গাতে কেমন লাগলো আজকে? অনেক ভালো, অনেক ভালো। কঠিন ভাল লাগছে, বন্ধু বান্ধব নিয়ে, ছোট বাইরে নিয়ে ঘুরতে আসি, অনেক ভাল লাগছে। তুমি কিছু আমার জায়গার মধ্যে ক্ষমতা দিত, এরকম একটা ক্ষমতা দিত, প্রত্যেকটা রাস্তা করে দিলাম, চলন্ত রাস্তা ব্রিজ করে দিলাম, তাহলে আমার নামানো লাগবে না, ওটা লাগবে না, এক চান্সে সবকিছু দেখে হলো।
আমার তো দিছে না দিলে তো তারপরে হচ্ছে গাই সেই জিনিস সেই একের তোমাকে নাম পছন্দ পছন্দ হয়েছে বুঝছো ঠিক আছে ধন্যবাদ আমাদের পুরো তো দাদা ভাই দুটা গাছ বিজয়পুর পৌঁছেই চোখ আটকে গেল সাদা দবদবে চীনামাটি পাহাড়গুলো, যেন মেঘের আকারে মাটিতে নেমে এসেছে। গায়ে হাত দিলে মনে হয় তুলোর মতো মোলায়েম। এখানকার মাটি দিয়ে তৈরি হয় সেই চীনামাটির বাসন, যা আমাদের শহরের টেবিলে থাকে, অথচ তার উৎসব এত নির্জন। তাইরিয়া এদিকে খাইবা পারো না নাই তা মরার মো রুচি নাই রুচি নাই কি কাউন ও কাউন রে কাউন আমি আছি মামা দুধ মামা খাওয়াইতে খাওয়াইতে আমি লেঙ্গা এক সরিয়ে আনছি এরপরে ওটি খাইতে আছে ভাত নেই সেরাত আছে আইসো মাত্র 3 বার খাইতে মরার মো রুচি নাই খাবে পারি না তোমার কিছু খাও জীবনে একটা ভুল করলে আইস করছি কেন ফায়দারি করিয়া আমি লস হস আইসো বলো সবাই 3 বার দিছে আমাকে 3 বার দিছে ভিডিও করা দেখা তিনলা লেবে হচ্ছে এডে মামা খাইতে হবে অরিজি নাই আমার নাই গিয়া তাই নেন তো ভাই এটা আমরা কি এই যে আমার বাইক না কাউন না খাইছে কাউন না খাইছে ক্যামেরায় বদলো ইট লাগাইতাম কি না একবার লই আইছো আইসো আইসো দশ করে এক কথা এই বলে খালি করছে কেডা এই যেটা খাইতে আছে এছাড়া খাইতে আছে মানে খাই গাইছে এছাড়া খাইতে আছে রে তার মানে সবই হারবে